গত পর্বে আমরা জানতে পেরেছিলাম তুলির স্বামী শুধু একজন নির্যাতনকারী স্বামী নয়, ওনার এর আগেও একটি বউ এবং বাচ্চা রয়েছে। আর সেই বউ ওনার বেধড়ক মার সহ্য করতে না পেরে গর্ভবতী অবস্থায় বাচ্চার মুখ না দেখে মৃত্যুবরণ করেছে। এখন আসি মূল ঘটনায়। বাকি ঘটনা তুলির মুখ থেকে শোনা যাক। সেদিন সেই বাঙালি পরিবারের সাথে অনেকক্ষণ ছিলাম। কাজের পরে প্রায় 3 থেকে 4 ঘণ্টা। আমার ইদানিং বাচ্চা খুব ভালো লাগে। ওনাদের বাড়িতে একটা পিচ্চি আছে, যার বয়স 5 বছর। ওর মা ওকে জন্ম দেওয়ার সময় মারা যায়, আর ওর বাবা ওর মায়ের মৃত্যুর কারণ। মাসে মাসে আমেরিকান ল অনুযায়ী ওর খরচ ওর বাবাকে বহন করতে হয়। প্রতি বছর ওর বাবা ডিসেম্বর মাসে ওকে একবার করে দেখে যায়। ওদিকে ওর বাবার বাড়ি নাকি এখান থেকে খুব কাছে। পিচ্চির নাম ছিল আরশ। আরশ খুব লক্ষ্মী ছেলে। ওর বাবা মাকে ছাড়া ও কি করে এতটা লক্ষ্মী আমি জানি না। ওর নানা নানির এমন কোনো কথা নেই যেটা ও শোনে না। এই বয়সে সে হাত দিয়ে খাবার খায়, সব কাজ নিজে করে। এমন কোনো কাজ নেই যে কাজে সে তার নানা নানির কথা শোনে না। হঠাৎ একদিন আমি জিজ্ঞেস করলাম, আমার সাথে আমার বাড়িতে যাবে? ও ওর নানির দিকে তাকাই, কিছু বলে না। আমি জিজ্ঞেস করলাম, আন্টি ওকে আমি নিয়ে যাই, আজ আমার অফ, বিকেলে দিতে যাব। আন্টি বলল, অবশ্যই, একা থাকতে থাকতে আরশ কেমন যেন হয়ে যাচ্ছে, তুমি ওকে নিয়ে যাও। আর তোমার বাসায় আমি বিকেলে গিয়ে ওকে নিয়ে আসব। অ্যাড্রেসটা এখানে লিখে দাও। আমি অ্যাড্রেস লিখে আরশকে নিয়ে চলে গেলাম সেখান থেকে। আমি যখন বাসায় গিয়েছি তখন প্রায় 12টা বাজে। আমি আরশকে বাসায় এনে বললাম, বাবা, তোমার যা ইচ্ছে তাই করো, এই বাসায় কেউ নেই, কিন্তু খেলার অনেক জিনিস আছে। তোমার আঙ্কেল নিজেই এখনো বাচ্চাদের খেলনা দিয়ে খেলে। আরশ মুচকি হাসি দিয়ে অন্য রুমে গিয়ে বল দিয়ে খেলতে লাগল। ঠিক 2টা বাজে আবির বাসায় আসে। আমি কিচেনে রান্না করছিলাম। আবির বাসায় এসে ফ্রেশ হয়ে যখন লিভিং রুমে আসলো, তখন আরশ খেলতে খেলতে ওই রুমে চলে এসেছে। তখন ওখানের কিচেন খোলা কিচেন ছিল, লিভিং রুমের সাথেই। আমি দেখলাম আবির আরশকে দেখেই বলল, আরশ, তুমি এখানে কি করে? আরশ দৌড়ে আমার কাছে এসে পিছনে লুকিয়ে পড়ে। আমি হঠাৎ করে কিছু বুঝলাম না। আরশ বলল, আন্টি, এই লোকটা খুব পচা, আম্মুকে মেরেছে অনেক। আমি কিছুই বুঝতে পারছি না। আমার মাথা তখন কাজ করা বন্ধ করে দিয়েছে। আবির এসে বলল, এই ছেলে, তুমি এখানে কি করে আসলে? আমি আবিরের দিকে তাকিয়ে আছি। আরশ ভয়ে মাথা নিচের দিকে চোখ বন্ধ করে রেখেছে। আমি বললাম, আবির, আরশকে। আবির হঠাৎ আমার মুখের দিকে তাকিয়ে আবার অন্যদিকে ফিরে চলে গেল সেখান থেকে। আরশ বারবার বলছিল, ওই লোকটা পচা, আমার মাকে মেরেছে। এবার আর আমি ঠিক থাকতে পারি না। আবিরকে গিয়ে জিজ্ঞেস করি। ঠিক এই সময় জোরে দরজা নাড়ার শব্দ পেলাম। আমি খুব ভয় পেয়ে গেলাম। এমন করে আমেরিকায় কেউ দরজা ধাক্কায় না সচরাচর। এতটা ভয় পেলাম যা হয়তো বলে বোঝাতে পারব না। আমি ঠিক তখন খেয়াল করলাম আরশ আশেপাশে কোথাও নেই। আবির ওর রুমে ঢুকে মাথায় হাত দিয়ে বসে আছে। লিভিং রুমে দাঁড়িয়ে স্পষ্ট দেখতে পাচ্ছিলাম আবির খুব টেনশনে আছে। কিন্তু হঠাৎ আমার মাথা কাজ করা বন্ধ করে দিয়েছে। আমি আবিরকে জিজ্ঞেস করলাম, আবির, দেখবে আরশ কোথায়? আবির উঠে এসে বলল, মানে কি, আরশ কোথায়? দরজার ধাক্কার কথা একদম ভুলে গিয়েছিলাম। আবার ধাক্কায় মনে পড়ে গেল। দরজা খুলে দেখি আরশের নানা নানি পুলিশ নিয়ে এসেছে। আরশের নানি বলল, তোমাকে খুব ভালো মেয়ে মনে করেছিলাম। তুমি যে আমার মেয়ের সতীন, একবারের জন্য বুঝতে পারিনি। তুমি যে আমার নাতিকে নিয়ে আসছ, কেন? আমার আরশ কোথায়? তুমি ওর কোনো ক্ষতি করলে না তো? আরশ কোথায়? আমি আন্টির কথা শুনে সেদিন একটা ধাক্কা খেয়েছিলাম। তার মানে আরশের মা আবিরের এক্স স্ত্রী? আবির এর আগেও বিয়ে করেছিল? আমার মাথাটা একেবারে ফাঁকা হয়ে গেল।
মনে হলো পাশের কোনো কথা আমি শুনতে পাচ্ছি না। আমি আবার সিয়ামের কাছে ফিরে গেলাম। সিয়াম, কোথায় তুমি? আমি অনেকদিন তোমার সাথে কথা বলি না নিজের মনে। হঠাৎ আমার জ্ঞান ফিরে আসলো। আবিরকে গিয়ে জিজ্ঞেস করি। ঠিক এই সময় জোরে দরজা নাড়ার শব্দ পেলাম। আমি খুব ভয় পেয়ে গেলাম। এমন করে আমেরিকায় কেউ দরজা ধাক্কায় না সচরাচর। এতটা ভয় পেলাম যা হয়তো বলে বোঝাতে পারবো না। আমি ঠিক তখন খেয়াল করলাম আর আশেপাশে কোথাও নেই। আবির ওর রুমে ঢুকে মাথায় হাত দিয়ে বসে আছে। লিভিং রুমে দাঁড়িয়ে স্পষ্ট দেখতে পাচ্ছিলাম আবির খুব টেনশনে আছে। কিন্তু হঠাৎ আমার মাথা কাজ করা বন্ধ করে দিয়েছে। আমি আবিরকে বললাম, আবির দেখবে আরুষ কোথায়? আবির উঠে এসে বলল, মানে কি? আরুষ কোথায়? দরজার ধাক্কার কথা একদম ভুলে গিয়েছিলাম। আবার ধাক্কায় মনে পড়ে গেল। দরজা খুলে দেখি আরুষের নানা নানি পুলিশ নিয়ে এসেছে। আরুষের নানি বলল, তোমাকে খুব ভালো মেয়ে মনে করেছিলাম। তুমি যে আমার মেয়ের সতীন একবারের জন্যও বুঝতে পারিনি। তুমি যে আমার নাতিকে নিয়ে এসেছ, কেন নিয়ে এসেছ? আমার আরুষ কোথায়? তুমি ওর কোনো ক্ষতি করনি তো? আরুষ কোথায়? আমি আন্টির কথা শুনে সেদিন একটা ধাক্কা খেয়েছিলাম। তার মানে আরুষের মা আবিরের এক্স স্ত্রী? আবির এর আগেও বিয়ে করেছিল? আমার মাথাটা একেবারেই ফাঁকা হয়ে গেল। মনে হলো পাশের কোনো কথা আমি শুনতে পাচ্ছি না। আমি আবার সিয়ামের কাছে ফিরে গেলাম। সিয়াম, কোথায় তুমি? আমি অনেকদিন তোমার সাথে কথা বলি না নিজের মনে। হঠাৎ আমার জ্ঞান ফিরে আসলো। আরুষকে পিছনের ব্যালকনির কোণে বেহুশ অবস্থায় পাওয়া গিয়েছে। ছেলেটা ওর বাবার ভয়ে জ্ঞান হারিয়েছে। দেখলাম আবির বেশ চিন্তিত। বুঝতে পারলাম একটু হলেও ভিতরে বাবার মমতা কাজ করছে। হঠাৎ কিছু বোঝার আগেই আমি ঠাস করে নিচে পড়ে গেলাম। কে বা কারা আমাকে নিয়ে হাসপাতালে গেছে আমি জানি না। আমার জ্ঞান ফিরেছে তখন আমি হাসপাতালের বেডে শুয়ে। আমার পাশে কেউ নেই। উঠে নার্সের কাছে জানতে চাইলাম আমার কি হয়েছে। বলল, কোনো সমস্যা নেই, তোমার বিপি কম হয়ে সেন্সলেস হয়ে গিয়েছিলে। তোমার কোনো সমস্যা নেই, তুমি প্রেগনেন্ট। আমি একেবারেই অপ্রস্তুত ছিলাম এবং আমি কিছুতেই মানতে পারছি না আমি আবিরের বাচ্চা পেটে ধরেছি। প্রথমবার যখন পেটে বাচ্চা এসেছিল তখন বয়স কম, কিন্তু ভালোবাসার মানুষের বাচ্চা আমার পেটে ছিল। আর এবার এমন একজন মানুষের বাচ্চা আমার পেটে যাকে বিন্দুমাত্র ভালোবাসি না, বাসতে চাই না। যখন জানতে পারলাম ওর আগে বিয়ে আছে, ওর বাচ্চা আছে, আর ওর স্ত্রীর মৃত্যুর কারণও, এরপর থেকে আমি ওকে ঘৃণা করি। কিছুক্ষণ পর আবির চলে আসে। আবির এসে আমাকে বলে, আসলে আমি তোমাকে সবটা বলতে চেয়েছি, কিন্তু পারিনি। আমি জানতে চাইলাম আরুষ কেমন আছে। আবির বলল, আছে, ভালো আছে, বাসায় চলে গিয়েছে। আমি এরপর বললাম, আবির, ক্ষমা করে দিও। আমি তোমার এই বাচ্চা ক্যারি করতে পারবো না। ইভেন আমি তোমার সাথে সংসারও করতে পারবো না। ইভেন আমি আমেরিকায়ই থাকব না। আমাকে মাফ করে দাও। আমি আমার টিকিট কেটে চলে যেতে পারবো। আবির হেসে উঠল। আমি বললাম, হাসছ যে? এখানে হাসির কি আছে? আবির বলল, কোথায় যাবে? কাদের কাছে যাবে? আমি বললাম, কাদের কাছে যাব মানে? আমাদের বাড়ি আছে না, সেখানে যাব। তাদের কাছে যাবে যারা নিজের মেয়েকে এমন একজন ছেলের সাথে বিয়ে দিয়ে দেয় যার সম্পর্কে তারা আগে থেকেই জানত যে সে ম্যারিড এবং একটি ছেলের বাবা। আমি সাথে সাথে আবিরের দিকে তাকালাম। বললাম, মানে? সবাই জানতেন? কি বলছো তুমি এসব? আমি বললাম, তোমার বাবা, বোন, দুলাভাই সবাই জানে। তোমাকে জানাতে নিষেধ করেছিল। আমি সাথে সাথে অনেক পরিমাণে মুখ চেপে বমি করে ফেলি। কথাগুলো হজম করতে পারছিলাম না। আমার বাবা মা কি সত্যি আসল বাবা মা? আমার বাবা এবং দুজনের সাথেই আমার চেহারার অনেক মিল।
কেউ না চাইলেও বুঝে যাবে অনু তাদের মেয়ে। এরকম না হলে আমি সত্যি টেস্ট করতাম। নিজের মেয়ের সাথে কেউ এমনটা করতে পারে? এমনটাও সম্ভব? আমি বললাম, তুমি সত্যি বলছ আবির? আবির বলল, তুমি যদি আমাকে বিশ্বাস না করো তাহলে শোনো। তোমার যে এক অস্ট্রেলিয়া প্রবাসী ছেলের সাথে বিয়ের কথা চলছিল সেটাও আমি জানি। আচ্ছা, তুমি কেমন বোকা! তোমার কোনোদিন এমন মনে হয়নি যে ওরা তোমাকে কখনো ফোন দিয়ে কিছুই জিজ্ঞেস করল না? তুমি হঠাৎ ফোন বন্ধ করে আমাকে বিয়ে করে নিলে, আর ওরা সেটা ওখানে বসে জানতেও পারল না? ওই ছেলে তোমার জন্য পাগল হয়ে গেছে, পুরা একটা পাগল। ওর বাবা মা ফোন করেছিল একদিন, সেদিন তোমার বাবার সাথেই ছিলাম আমি। তোমার বাবাকে খুব রিকোয়েস্ট করেছিল, কিন্তু তোমার বাবা আমার সাথে একটা ডিল করছিল। আমি তার অনেক বড় একটা প্রপার্টি সেল করে দিয়েছিলাম। সেই প্রপার্টি থেকে তার নিজের প্রফিট প্রায় ৪০ লাখ টাকা। আর এই ৪০ লাখ টাকা প্রফিটেরই জন্য তোমার বাবা অস্ট্রেলিয়া প্রবাসী ছেলের সাথে তোমার বিয়ে ভেঙে আমার সাথে দিয়েছিল। শোনো তুলি, আমি খারাপ মানুষ, তাও তোমার ফ্যামিলিকে সব জানিয়ে তোমাকে বিয়ে করেছি। আমার স্ত্রীকে আমি প্রায় মারতাম ড্রিঙ্ক করে, এটা সত্যি, এটা তুমি নিজেও জানো। তখন আমার মাথা ঠিক থাকতো না। ইভেন আমার আগের স্ত্রী সবটা মেনেও নিয়েছিল, কারণ ও বুঝতে পেরেছিল আমি কেমন। এটা আমার একটা মানসিক সমস্যা ছিল। কিন্তু ওর প্রেগন্যান্সির কারণে ও সেদিন মার সহ্য করতে পারেনি। তোমাদের আর কি কষ্ট। ও আমাকে প্রচণ্ড ভালোবাসত। ও চলে যাওয়ার পর আমি প্রায় পাগলের মতোই হয়ে যাই। ওখানেই আমার শ্বশুর শাশুড়ি ভিলেন হয়ে দাঁড়ায়, আমার ছেলেকে কেড়ে নেয়। আমার ছেলের কাছে আমাকে এমন ভিলেন বানিয়েছে, ছেলে আমাকে দেখলে ভয়ে কাঁপে। আর আমি প্রতি মাসে ওর সব খরচ তাদেরই দিয়ে দেই। আমি আমার ছেলেকে কত ভালোবাসি আমি জানি। এসব শোনার পরেও যদি তোমার মনে হয় তুমি চলে যাবে, যাও, আটকাবো না। কিন্তু একটা কথা মনে রেখো, তোমার বাবা মায়ের থেকে আমি তোমাকে অনেক ভালো রেখেছি, সব ধরনের স্বাধীনতা দিয়েছি। আমি অনেক সময় চুপ ছিলাম। এরপর বাসায় চলে গেলাম। বাসায় গিয়ে বাংলাদেশে ফোন দিলাম। তারা সব জেনে গিয়েছে। তাদেরকে আমাদের এক আত্মীয় যে আমেরিকায় থাকে তাকে আরশের নানি চিনত, সে সব বলেছে। সে আবার আমার দেশের বাড়িতে সবকিছু জানিয়েছে। তারা আমাকে দেশে চলে যেতে বলল। বাবা নাকি নিজের ভুল বুঝতে পেরেছে। নিজের মেয়েকে এতদূর এমন একজন মানুষের সাথে তাদের ছেড়ে দেওয়া উচিত হয়নি। আমি আবারও চুপ হয়ে গেলাম। আবির আমার পাশে বসা আমাকে শেষবারের মতো বলল, আমি একদম সুস্থ হয়ে যাব। আমি রেগুলার সাইকিয়াট্রিস্টের সেশন নিচ্ছি। তুমি আর আমার বাচ্চা আমার থেকে দূরে যেও না প্লিজ। আমি সেদিন কিছুই বললাম না। ৫ দিন পর আবির আবারও ড্রিঙ্ক করে আমাকে মারতে আসলো। আমি বললাম, তুমি আসলে কি চাও? নিজেকে প্রশ্ন করো তো। এরকম মানসিক সমস্যা দোহাই দিয়ে তুমি আর কতদিন আমাকে এভাবে মারবে? আমি চলে গেলে আবার একটা বিয়ে করবে, তাকেও এভাবে মারলে সে কি থাকবে? তুমি একবার চিন্তা করে দেখেছ, আমেরিকার সব গলিতে পুলিশ। আমি যদি একটু জোরে চিৎকার করি, এখনই এই মুহূর্তে পুলিশ এসে তোমাকে ধরে নিয়ে যাবে। দেখলাম আবিরের মুখটা একদম শান্ত হয়ে গেছে। মুখের মধ্যে পশু ভাবটা নেই, কারণ ওর নেশা কেটে গিয়েছে তখন। এরপর থেকে আবির আর আমার গায়ে হাত দেয় না। আমার যত্ন নিতে আসে, কিন্তু আমার এসব ঢং সহ্য হয় না। আমি সত্যি আবার সিয়ামকে ফিল করা শুরু করি। প্রতিদিন আমার ভিতরটা সিয়ামের জন্য জ্বলে পুড়ে যায়। কিভাবে একটা মানুষ সেই ছোটবেলায় প্রেম ভালোবাসা এত বছর ধরে বয়ে নিয়ে যেতে পারে? ওর সাথে কাটানো প্রতিটি দিন আমার চোখের সামনে প্রতিদিন প্রতি মুহূর্তে ফুটে ওঠে। আমি পাগলের মতন ছটফট করি সিয়ামের জন্য। এর মধ্যে আমার ৪ মাস সম্পূর্ণ হয়ে যায়। হঠাৎ একদিন আমার মেসেঞ্জারে একটা রিকোয়েস্ট আসে, একটা অপরিচিত নামে। আমি চিনি না।